হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ম্যাথ ফর মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং এই প্লেলিস্টটি কন্টিনিউ করব। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মেশিন লার্নিং বলেন, ডিপ লার্নিং বলেন কিংবা জেন এআই সম্পর্কে আমরা ভালো বোঝার চেষ্টা করব। এছাড়াও আমরা ওপেন সিবি সম্পর্কে জানার চেষ্টা করব। ইত্যাদি জায়গায় ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন অ্যালগোরিদম বুঝতে গেলে আমাকে ম্যাট্রিক্স ভালো করে বুঝতে হবে। সেজন্য আজকে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করা। তো ম্যাট্রিক্স দেখতে কেমন, আমি একটা ম্যাট্রিক্স অঙ্কন করি। দেখেন, ম্যাট্রিক্সটা দেখতে এরকম এরকম তৃতীয় ব্র্যাকেট থাকে 1 2 3, তারপরে 4 5 6, তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। এই ধরনের ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স হয়ে গিয়েছে। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় 2 ইন্টু 3। অর্থাৎ ম্যাট্রিক্সটা দেখতে মূলত আয়তক্ষেত্রাকার। ম্যাট্রিক্সটা দেখতে কেমন? আয়তক্ষেত্রাকার। এর মধ্যে কিছু রো থাকে, দেখেন এগুলোকে আমরা এই যে 1 2 3 এভাবে যখন আমরা কল্পনা করব বা এভাবে যখন আমরা জানবো, বিষয়টাকে বলবো আমরা এটা রো। তারপরে যখন ভ্যালুগুলোকে এভাবে কাউন্ট করব তখন ভ্যালুগুলোকে আমরা বলবো কলাম। আশা করি রো কলাম সম্পর্কে বুঝতে পেরেছেন। তাহলে ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানতে পারি আয়তক্ষেত্রাকার, অর্থাৎ সংখ্যাগুলো ক্ষেত্রাকার আকারে থাকে এবং এর মধ্যে রো ও সারি সাজানো থাকে। তাহলে এখানে রো কলামগুলা সাজানো অবস্থায় রয়েছে এবং এটা ক্ষেত্রাকার আকারে রয়েছে কিগুলা? সংখ্যাগুলা। আর এটা এখানে আমরা যে ম্যাট্রিক্সটা পেয়েছি সেটা হচ্ছে 2x3। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন এই জায়গাটায় যেহেতু আমরা বলেছি এভাবে গেলে সারি অর্থাৎ রো, এভাবে গেলে আমরা কি পাই? রো এখানে কত পাইছি? 2টা, এই একটা, এই 2টা। তাহলে এটা কি অবস্থায় আছে? হরিজন্টাল অবস্থায়, না? এটা হরিজন্টাল অবস্থায় আছে। এখানে কলাম কয়টা আছে? কলাম আছে 3টা। এই যে দেখেন, এই 1 2 3টা আছে না? এটা কি অবস্থায় আছে? ভার্টিক্যাল। তাহলে আমরা বুঝতে পারলাম রো এবং কলাম। রো মূলত হরিজন্টাল অবস্থায় থাকে এবং কলাম ভার্টিক্যাল অবস্থায় থাকে। রো এবং কলামকে মূলত m ক্রস n আকারেও প্রকাশ করা হয়। আশা করি ম্যাট্রিক্সটা কি সেটা আপনারা বুঝতে পেরেছেন। ম্যাট্রিক্স মূলত ক্ষেত্রাকার আকারে থাকে, মানে এর ভিতরে যে সংখ্যাগুলা থাকে সেগুলা, এটার মধ্যে সারি রো এবং কলাম বিদ্যমান। রোগুলা হচ্ছে হরিজন্টাল ভাবে থাকে আর কলাম হচ্ছে ভার্টিক্যাল ভাবে থাকে। এখন আপনাদের ম্যাট্রিক্স বুঝতে আশা করি আর কোনো কষ্ট হবে না। এখন আমাদের যে টপিক সেটা হচ্ছে টাইপস অফ দ্য ম্যাট্রিক্স। আমরা এখন পড়াশোনা করব টাইপস অফ ম্যাট্রিক্স নিয়ে। মূলত কয়েক ধরনের ম্যাট্রিক্স আমরা পাই। সর্বপ্রথমে আমরা যে ম্যাট্রিক্সটা সম্পর্কে জানতে চাচ্ছি সেটা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স। তো স্কয়ার ম্যাট্রিক্সটা কেমন? মূলত স্কয়ার ম্যাট্রিক্সটা দেখতে এরকম হয়। আমি একটা ম্যাট্রিক্স নেই। স্কয়ার ম্যাট্রিক্সটা দেখতে এই টাইপের।
অবশ্যই আপনারা আশা করি বলতে পারবেন এখানে কয়টা কলাম এবং কয়টা রো বিদ্যমান। এখন আপনারা চোখ বন্ধ করেই বলে দিতে পারবেন, আমিও বলে দিচ্ছি। এখানে 3 ক্রস 3, অর্থাৎ এখানে 3টা কলাম এবং 3টা রো বিদ্যমান রয়েছে, সেজন্য আমরা বলতেছি 3 ক্রস 3, অর্থাৎ সমান সমান ম্যাট্রিক্সই আমরা বলতে পারি। এখানে দেখা যাচ্ছে রো এবং কলাম কিন্তু ইজ ইকুয়াল টু, ঠিক না? এই জায়গাটা রো এবং কলাম ইজ ইকুয়াল টু। এটা দেখতে কেমন? এটা দেখতে একদম বর্গক্ষেত্রের মতো, দেখতে বর্গক্ষেত্রের মতো। তাহলে স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলবো? যখন দেখব রো কলাম একদম সমান সমান এবং দেখতে বর্গক্ষেত্রের মতো, তখন তাকে আমরা স্কয়ার ম্যাট্রিক্স বলবো। এই কারণ এখানে কি রো এবং কলাম সারি এবং হচ্ছে গিয়ে যে কলামগুলো রয়েছে এগুলা সমান সমান, এগুলোর মধ্যে কোনো সমস্যা নেই। এবং এই ধরনের ম্যাট্রিক্সকে মূলত এন ক্রস এন দ্বারা প্রকাশ করা হয়। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি তো একটু আগে দেখিয়েছেন যে রো কলামকে মূলত এম ক্রস এন দ্বারা চিহ্নিত করে। যেহেতু এম ইজ ইকুয়াল টু এন, সুতরাং মানে হচ্ছে গিয়ে রো এবং কলাম সমান সমান, সেহেতু আমরা একে এন ক্রস এন আকারে প্রকাশ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা স্কয়ার ম্যাট্রিক্স বুঝতে পেরেছি। স্কয়ার ম্যাট্রিক্স মূলত রো এবং কলাম সমান সমান থাকবে, এটা দেখতে বর্গক্ষেত্রের মতো হবে এবং এদের এন ক্রস এন ভ্যালু থাকবে। আশা করি এখন আপনাদের স্কয়ার ম্যাট্রিক্স চিনতে সমস্যা হবে না। এর পরবর্তী যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। আমি এখানে লিখে দেই RAC, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। তো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সটা দেখতে কিরকম? আমি একটা ম্যাট্রিক্স অঙ্কন করি। C ইজ ইকুয়াল টু 1 3 5 7 2 4 6 8। এখানে যদি আমরা রো কলাম দেখি তাহলে আমরা পাই 2 ক্রস 4। এখানে দেখেন 4টা কলাম রয়েছে, 2টা রো রয়েছে। এখানে আমরা রো কয়টা পাইছি? রো সমান পাইছি 2টা। আর কলাম কয়টা পাইছি? COLOU। আচ্ছা, আপনারা একটু বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 4। তাহলে এখানে 4টা কলাম 2টা রো পেয়েছি, সুতরাং এটা কি রেক্টেঙ্গুলার। যেহেতু আমার রো ইজ নট ইজ ইকুয়াল টু CO কলামন, যেহেতু রো কলামের সমান নয়, সুতরাং এটাকে আমরা কি বলবো? রেক্টেঙ্গুলার। আশা করি বুঝতে পেরেছেন। তো রেক্টেঙ্গুলার কেমন হয়? যখন এই যে দেখেন এই জায়গাটায় কিন্তু দুটো রো, কয়টা কলাম? 1 2 3 4টা কলাম, 2টা রো 4টা কলাম। এখন যদি রো বেশি হয়, ম্যাট্রিক্সে যদি রো এর পরিমাণ বেশি থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো? টল ম্যাট্রিক্স। আবার ম্যাট্রিক্সে যদি কলামের পরিমাণ বেশি থাকে, তাহলে একে আমরা কি বলবো? ওয়াইড ম্যাট্রিক্স। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এই জায়গাটায় এটা কোন ধরনের ম্যাট্রিক্স বলেন তো? অবশ্যই আপনারা যেহেতু এখানে লিখে দিয়েছি, এক বাক্যে বলতে পারবেন এটা ওয়াইড ম্যাট্রিক্স, কারণ এখানে কলামের পরিমাণ বেশি। যদি রোয়ের পরিমাণ বেশি হইতো তাহলে আমরা তাকে বলতাম টল ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছেন। আর এই জায়গাটায় M ইজ ইকুয়াল টু N নট, এখানে M ইজ ইকুয়াল টু N নয়, সেজন্য এটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। আশা করি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স সম্পর্কে বুঝতে পেরেছেন।
এরপরের যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স, সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কেমন, আমি একটা ম্যাট্রিক্স আঁকি। ডি ইজ ইকুয়াল টু 2 0 0 0 5 0 0 0 7, এটা একটা ম্যাট্রিক্স। এখন এখানে যদি আমরা দেখি 3 ক্রস 3, 3টা কলাম 3টা রো, তাই না? তাহলে 3 ক্রস 3 আমরা বলতে পারি। তাহলে যেহেতু n ইজ ইকুয়াল টু n কিংবা অর m ইজ ইকুয়াল টু n, সুতরাং এটাকে আমরা বলি n ক্রস n। এখন যেহেতু এটা সমান, এটাকে আমরা কি স্কয়ার ম্যাট্রিক্স বলতে পারি না? তাহলে এটা স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, যদি এটা স্কয়ার ম্যাট্রিক্সে আপনি কেন ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতেছেন? কারণ শুধুমাত্র এর যে ডায়াগোনাল ভ্যালুগুলো আছে, এই ডায়াগোনাল ভ্যালুগুলা, এখানে যে ডায়াগোনাল যে ভ্যালুগুলো আছে এগুলাই শুধু বিদ্যমান, বাকি যে ভ্যালুগুলা সেগুলা জিরো। সেই জন্য এটার নাম হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই যে দেখেন, এই যে ভ্যালুগুলা ডায়াগোনাল বাদে যে ভ্যালুগুলা বিদ্যমান রয়েছে সেগুলো হচ্ছে জিরো, সেই জন্য এটার নাম ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এই ডায়াগোনাল ম্যাট্রিক্সে ডায়াগোনাল ভ্যালু কি কি আছে সেটা আমরা লিখে দেই। আমরা এখানে লিখব, আমি লাল কালি নেই, এখানে আমরা লিখব মেইন ডায়াগোনাল কি কি আছে, 2 5 7। যেহেতু এটা ডায়াগোনাল ভ্যালু রয়েছে সেজন্য এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, আর বাকিগুলো জিরো। যখন দেখবেন এরকম জিরো, উপরেও জিরো নিচেও জিরো, এগুলোকে আপনারা বলবেন ডায়াগোনাল ম্যাট্রিক্স, যার ডায়াগোনাল মানগুলো হচ্ছে আপনার নির্দিষ্ট ভ্যালু থাকবে কিন্তু বাকিগুলো সব শূন্য। আশা করি ডায়াগোনাল ম্যাট্রিক্স বুঝতে পেরেছেন। এখন যদি ডায়াগোনাল ম্যাট্রিক্সগুলোতে শূন্য শূন্য থাকে, যদি এরকম হয় 1 2 3 1 2 3 1 2 3, যদি ম্যাট্রিক্সগুলো এরকম হয় তাহলে এখানে কি কোনো ভ্যালু আছে? এখানে কোনো ভ্যালু নাই। তাহলে এটাকে আমরা কি বলবো? শূন্য ম্যাট্রিক্স। এটাকে আমরা কি বলবো? শূন্য ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি এরকম হয় ম্যাট্রিক্সটা, আমরা এখানে ডি হিসাবে অ্যাসাইন করি, ম্যাট্রিক্সটাও যদি দেখতে এরকম হয়, যদি ম্যাট্রিক্সটা দেখতে এরকম হয়, তাহলে এখানে ডিফারেন্টটা কি পাওয়া যায়? আমরা যদি দেখি ডিফারেন্ট, এখানে ডায়াগোনাল মানগুলা সবগুলা একই রকম পাচ্ছি, তাই না? ডায়াগোনাল মানগুলা একই রকম পাচ্ছি, বাকিগুলা জিরো জিরো। তাহলে এটাকে কি আমরা ডায়াগোনাল বলতে পারি না? অবশ্যই এটা ডায়াগোনাল। যেহেতু যে কৌণিক যে মানগুলো আছে সেগুলা যেহেতু মেইন কৌণিকগুলো সমান, এটাকে কৌণিক ভ্যালু বলে, তাহলে এটাকে আমরা ডায়াগোনাল বলতে পারি। কিন্তু এই ম্যাট্রিক্সের নাম, যেহেতু ভ্যালুগুলা সবগুলা সমান, অর্থাৎ ডায়াগোনাল অর্থাৎ মেইন ডায়াগোনাল ইজ ইকুয়াল টু 4, মানে সবগুলা মানই 4, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। সেটাকে আমরা কি বলবো? স্কেলার ম্যাট্রিক্স। আশা করি এই ম্যাট্রিক্সটা চিনতে পারবেন। যখন ডায়াগোনাল অর্থাৎ মেইন ডায়াগোনাল ভ্যালুগুলো একই রকম থাকবে, বাকিগুলো সব শূন্য হবে,
সেক্ষেত্রে আমরা এই ধরনের ম্যাট্রিক্সকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। যদি কোনো দিন এই ধরনের ম্যাট্রিক্স দেখেন, এই ধরনের ম্যাট্রিক্সে আপনারা অবশ্যই বলবেন কি স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সটা যদি এরকম হয়, এখানেও তো আমরা 3 × 3, এটা কি স্কোয়ার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স নাকি শূন্য ম্যাট্রিক্স, কোনটা হবে? আপনি কি বলবেন যে এখানে একই রকম ভ্যালু বিদায়, যেহেতু এটা স্কেলার ম্যাট্রিক্স হয়েছে সেজন্য এটাও স্কেলার ম্যাট্রিক্স হবে? উত্তর না, এটাকে আমরা বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিটি ম্যাট্রিক্স। কেন? যখন আপনার ডায়াগোনাল ভ্যালুগুলা 1 হবে, মেইন ডায়াগোনাল যে ভ্যালু আছে সেগুলা যদি =1 হয়, সবগুলা যখন 1 হবে, তখন এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিটি ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? আইডেন্টিটি ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে বিস্তারিত আলোচনা, এটা বুঝতে পেরেছেন। এখন আপনাদের ম্যাট্রিক্স চিনতে কষ্ট হবে না। এর পরবর্তী যে ম্যাট্রিক্স, খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। আমরা যখন মেশিন লার্নিংয়ে ক্লাসগুলো করব কিংবা ডিপ লার্নিংয়ের ক্লাসগুলো করব, তখন আমাদের অনেক জায়গায় এই ম্যাট্রিক্সটা কাজে লাগবে। তাহলে একটা ম্যাট্রিক্স নেই, A = 1 2 3 4 5 6, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সে আছে রো আছে 2টা, কলাম আছে 3টা। এখন আমি কি করব? ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ করতে গেলে কি করতে হবে? রোকে কলামে পরিণত করতে হবে এবং কলামকে রোতে রূপান্তরিত করার পদ্ধতিকেই আমরা বলি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স মূলত এই ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করে দেখি। আফটার আ ট্রান্সপোজ এটা কেমন হয়, আমরা এখানে লিখি ট্রান্সপোজ করার ক্ষেত্রে আমরা লিখব এ টি। মনে রাখবেন, একে যখন ট্রান্সপোজ করব তার উপরে এ টি, অথবা অনেকে কিন্তু এ প্রাইমও লেখে। তো আমরা এটি লিখলাম, যেহেতু ট্রান্সপোজ করতেছি এ টি মানে ট্রান্সপোজ =, এখন রোকে কলাম, কলামকে রো করলেই আমার হয়ে যাবে। তাহলে রো কি রয়েছে? 1 2 3, তাহলে এটাকে আমরা কলাম করে দেই 1 2 3। এখন নিচের ভ্যালু কি আছে? 4 5 6, এটাকে আমরা উল্টিয়ে দিই 4 5 6। তাহলে আমার এখন হয়েছে 3 cos 2, তাই না? আগে ছিল 2 cos 3, এখন হয়ে গেছে 3 cos 2। সুতরাং এটাকে ট্রান্সপোজ করার পরে এরকম এসেছে। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আশা করি। এখন ম্যাট্রিক্সের আরও একটা বিষয় দেখাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ট্রান্সপোজ বুঝতে পেরেছেন, এটা ক্লিয়ার। আরেকটা ম্যাট্রিক্স আমি দেখাবো, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কেমন হয়? 2 3 1 0 5 4 0 0 7।
এখানে 3 ক্রস 3 মানে স্কোয়ার। এখন দেখেন একটা বিষয়, এটাকে কেন ট্রায়াঙ্গুলার বলবো? যে ম্যাট্রিক্সের যে কোনো এক পাশ জিরোতে পরিপূর্ণ তাকে আমরা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। দেখেন এই জিনিসটার মধ্যে এখানে 3টা জিরো ভ্যালু, সেটা কি নিচের দিকে, আর উপরের দিকে নির্দিষ্ট মান রয়েছে। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো, যেহেতু জিরো নিচে উপরে ভ্যালু রয়েছে, এগুলোকে বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সটা যদি এরকম হয় 2 3 1 0 5 4 0 0 7, এই ধরনের যদি ম্যাট্রিক্সটা হয়, এখানে দেখেন উপরের যে অংশটা, এই জিনিসটা কিন্তু জিরো, বাকিগুলা ভ্যালু রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 ক্রস 3, তার মানে সব কিছু সমান সমান রয়েছে, স্কোয়ার ম্যাট্রিক্স হিসেবে আখ্যায়িত করতে পারি। কিন্তু উপরের দিকে যেহেতু জিরো এবং নিচের দিকে মান রয়েছে, এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সুতরাং আশা করি আজকে ম্যাট্রিক্সের যে প্রকারভেদ এবং ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স কি, এগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি এগুলো আপনারা ভালোভাবে নিতে পেরেছেন, ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন, কমেন্টে লিখবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন, আর দোয়া করবেন যেন আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তো সবাই ভিডিও ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার সাথে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।